মানো বা না মানো, তোমার ভুলের কারণেই তো আমার জন্ম। জন্ম যখন হয়েছে, বাবাকে নিয়ে চিন্তাতে হবে। বয়স বেড়েছে, কিন্তু বাবার সংসার সুখের না। এমন বউ কে রাখে, যেখানে মাঝরাতে স্বামীকে ঘরের বাইরে বের করে দেয়? একদম আমার স্বামী স্ত্রীর মধ্যে তুমি ভাত ঢুকাবে না। আমি তো চুপ ছিলাম। তোমরা উইদাউট মাইক আমাদের কাছে সব অ্যানাউন্স করে দিয়েছ। তোমার বৌমা যে সে মেয়ে নয় বাবা, এ হলো আস্ত এক বাঘিনী, যাকে দেখতে লাগে মায়াবতী, কিন্তু কাছে প্রকাশ পাইছে কতটা হিংস্রবতী। তাই বলছি, তোমার 2 নম্বর বউটাকে একটু সামনে চলতে পারো। আমি কিন্তু আমার মায়াবতীর ইচ্ছে পুরোনো ঘাটতি রাখবো না। তোমার বউ বউ আর আমার বউ কি ফেলনা? ফেলনা মনে না হলে নিজের সিংহাসনের রানী করে রাখার জন্য একবার একটু কঠোর চেষ্টা করো। নারীদের দু একটা শক্ত কথাতে ভেঙে পড়ে মনের মধ্যে আঘাত পুষে রাখলে সে সংসারে বউরা একসময় অন্যদের চোখে ফেলনা হয়ে যায় বাবা। তুমি তোমার বউকে যেভাবে করে আগলে রাখবে, অন্যরা তোমার বউকে ঠিক সেভাবে ট্রিট করবে। মাহমুদ সর্দার থমকে গেলেন। রাজকথাটা স্বাভাবিক কণ্ঠে বলে, যেটা একদম সঠিক একজন স্বামীর দায়িত্ব হিসেবে। মেয়েরা এক এক রকম হয়, কেউ মানসিক দিক থেকে খারাপ থাকে, তো কেউ ভালো। আবার কোনো কোনো মেয়েরা এমনও আছে যাদের বোঝা বড় দায়ী। মালিনীর ব্যাপারে মাহমুদ সর্দার হেলাফেলা করেন এমন না, কিন্তু কখনো কাছে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেননি। এতগুলো বছরে সংসারে মালিনীর রাগ ভাঙিয়েছেন কিছু উপহার দিয়ে, কিছু হারানোর বিনিময়ে অন্য কিছু দিয়ে, কিন্তু বুকে আগলে নিয়ে তো একটু মনকে শান্তি দেয়নি তিনি। মাহমুদ সর্দারও যে এগুলো পেয়েছেন তাও না, কিন্তু তাকে নিয়ে এদিক ওদিক চলার মতো তার সন্তান ও অন্যান্যরা ছিল, যেটা মালিনীর বেলায় ছিল না। এক দৃষ্টিতে আমরা মালিনীকে ভিলেন হিসেবে দেখলেও রাজের দৃষ্টিতে তাকেও আগলে নিয়ে ভালো পথে আনার চেষ্টা করা উচিত ছিল। এমন মনে হয় রাজ চায় তার বাবা মা সুখে থাকুক, আপন মা না হোক, কিন্তু বাবা ও বোনদের জন্য শ্রেষ্ঠ বউ ও মা হয়ে উঠুক। এটা তাদেরকে চেষ্টা করতে হবে। প্রায় ঘন্টা দুই ধরে মনে সাহস সঞ্চয় করে নিলেন মাহমুদ সর্দার। এখন মালিনীর কাছে যাবেন তিনি। সেই সকাল থেকেই নিউজ দেখার পর থেকে নাকে কান্না করে যাচ্ছে মালিনী। দরজার কাছে এসে একটু উকি দিতে দেখতে পায় মালিনী টিস্যু নিয়ে নাক টানছে। মাহমুদ সর্দার দোয়াপাট করে বসলেন মালিনীর পাশে। টিস্যু বক্স থেকে একটা টিস্যু পেপার নিয়ে মালিনীর চোখের নিচে ধরেই বলেন, এভাবে কান্না করলে শরীর খারাপ করবে তো। মালিনী দূরে সরে গিয়ে হুঙ্কার ছেড়েই বলে, সেটা তোমার আদরের বউকে দিয়ে ঘটকালি করানোর সময় মনে ছিল না? এই দেখো, আমি কিন্তু ওকে দিয়ে একবার কোনো পাত্রী দেখাবার আবেদন করিনি। মেয়েটা নিজে থেকেই আমার দুঃখ বুঝে। বলতে গিয়ে মালিনী ডাগর ডাগর চাহনি দেখে থেমে শুকনো ঢোক গিলে আবার বলেন, মানে মেয়েটা নিজের মতো মন গড়া ভেবে নিয়ে এমন করছে। আমি নিষেধ করেছি ওদেরকে। ব্যাপারটা ধামা চাপা দেওয়া হবে। মালিনী এখনো কান্না করে যাচ্ছে। মাহমুদ সর্দার এবার হাত বাড়িয়ে আলতো করে তার মুখ ধরে নিজের কাছে আনতে নাই। একটু বক্ষেতে জায়গা দিতে চেয়েছিল বউকে। বেচারার এখানেও ইজ্জতের ফালুদা হতে হলো। মালিনী ছটকা দিয়ে বলে, ছোঁবে না আমাকে। হঠাৎ করে ছেলের মতো হয়ে গেলে কেন? নাকি ছেলে পরামর্শ দিয়েছে বলেই এখন প্রেম প্রেম জেগেছে? এই ছেলেকে আমি জন্ম দিয়েছি। আমার আগে ছেলে হয়নি যে তার থেকে পরামর্শ নিতে হবে। একদম চুপ। তুমি তোমার ছেলেকে জন্ম দিলেও তোমার ছেলের বউ ধরে রাখার ক্ষমতা আছে। সে জানে কিভাবে বউকে কাছে আগলে রাখতে হয়। সে জানে মানুষের সামনে বউকে কিভাবে সম্মান করতে হয়। সে জানে কিভাবে বউকে কষ্ট না দিয়ে একসাথে হাসি খুশি সংসার করতে হয়। আমার ছেলেকে নিয়ে ভালোই পিএইচডি করছো দেখছি। ছেলেটা আমার সামনেই থাকে, দেখতেই পাই বউয়ের প্রতি কতটা যত্নশীল। তাই তো ওদের মাঝে এখনো ঝগড়াঝাটি দেখা যায়নি। হঠাৎ করে ছেলের এত সুনাম করছো কেন? সত্যিটা বলেছি শুধু। তোমার ছেলের যোগ্যতা আছে বউকে রানীর মতো করে বুকে আগলে রাখার। বাবা হয়ে এই যোগ্যতা তোমার এখনো হয়নি। পুরুষ মানুষ বাইরে কাজ করেই নিজেদের বাহাদুর ভাববে, এমনটা ভুল প্রমাণ করে দেয় তোমার ছেলে। আসল বাহাদুর তো রাজ, যে কিনা দেশের সেবা করেও বউকে সেবা করে। বউ হাসপাতালে ভর্তি ছিল সময় দেখেছি বউ হাসপাতালে ভর্তি ছিল সেই সময় দেখেছি ওর আশেপাশে চাতক পাখির মতো ঘিরে ছিল। মায়া প্রেগনেন্ট শুনে এই পর্যন্ত ডাক্তারের থেকে 3 বার কাউন্সেলিং করে রেখেছে কিভাবে মায়ের যত্ন নেবে।
বেবি আর মা সুস্থ কিভাবে থাকবে তার জন্য 24 ঘন্টায় 3 বার ডাক্তারের সাথে কথা বলে। বুঝতেই পারছো ছেলেটা তার বউকে নিয়ে কতটা চিন্তিত। আর এক হলে তুমি কখনো আমার জ্বর এসেছে কিনা জেনেছো? আমি তোমার জ্বর সারাতে নিলে তুমি দূরে সরে যেতে মালিনী। ভুলে যেও না সম্পর্কে আমি একা দূর সরে যাইনি, তুমিও দূরে ঠেলেছো আমাকে। তোমার প্রাক্তন প্রেমিকের সাথে রোহিণীকে নিয়ে মিথ্যা সম্পর্ক কল্পনা তুমি করেছিলে। তোমার ব্রেকআপ করছো ভালো কথা, কিন্তু আমার সংসারে সেই অশান্তি ভোগ করতে হয়। এগুলোই ওই রাজের নজরে বেশি আসে। রাজ দেখছে তোমার নিকৃষ্ট ব্যবহার, তাও কি না ছেলের বয়স তখন ছিল ছোট। সময়টা আমার জন্যেও ভালো ছিল না। যাকে ভালোবেসে এসেছি 7টা বছর, তার সম্পর্কে বাজে খবর পেলে আমি কিভাবে ঠিক থাকি? এরপর যখন সবকিছু ঠিক হয়ে যায় তখন তো তুমি ঠিকই ছিলে না। তার মৃত্যুর পর আমার রোহিণী মারা গেল। রাজের মনে দাগ কেটেছে, তার খালামণি তার মাকে রাগ দেখাতো বলেই মারা গেল। এটা তোর বাচ্চাটার মধ্যে আসবে স্বাভাবিক ব্যাপার। যা একটু সব ঠিক করতে আমাদের বাবারা আমাদের বিয়ে দিল। তুমি কিন্তু বিয়ের আগে আমার কাছে রোহিণীর জন্য ক্ষমা চেয়েছিলে। আমি বলছিলাম যে বিশ্বাস করি তুমি সব মেনে নিয়েছো, কিন্তু বিয়ের পর নতুন সংসার করতে নিলে বুঝতে পারি তুমি আমাকে নিয়ে সুখে নেই। আমি তো মিনারকে ভুল বুঝেছিলাম। যখন ওর মৃত্যু হয় তখন সত্যিটা জানতে পারি। আর রোহিণীর মৃত্যুর জন্য আমি কোনো না কোনোভাবে দায়ী। এটার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু তোমাকে বিয়ে করাটা আমার মনের থেকে ছিল না। বাবার চাপে আমাদের বিয়েটা হয়। মিনারের কষ্ট যেমন আমার মধ্যে ছিল, রোহিণীর কষ্ট তোমার মধ্যেও ছিল। হ্যাঁ, কিন্তু মনকে শান্ত করে বুঝিয়ে হলেও আমি এগিয়ে আসি, তুমি পিছিয়ে যাও। যা একটু এগিয়েছিলে সব গেল। আমাদের প্রথম সন্তান হারানোর পর তোমার কি মনে হয় পুরুষ মানুষ বলে আমার কোনো কষ্ট নেই? আমার একটা ছেলে প্রতিবন্ধী হলো, যদিও রাজ সুস্থ, কিন্তু তার এর কষ্ট আমার আছে। আরেকটা ছেলে হয়ে হারিয়ে গেল। বাবার কষ্ট তোমরা মেয়েরা বুঝবে না। বাবার কষ্ট বুঝবে যারা বাবা হয়েছে, শুধু তারাই। জীবনের এই পথ চলার সবার কষ্টের মাপকাঠি আছে, শুধু আমার নেই। মায়া মেয়েটা আমার সেই কষ্ট বুঝছে। হ্যাঁ, তাই তো তোমার জন্য আরেকটা বউ আনতে চায়। কথার উল্টো মনে করো না কেন? পুরোটা তো শুনবে নাকি? কোনো কথা শুনতে চাই না। আমার ভাই আসবে একটু পর, ওখানেই ফয়সালা হবে। শালাটা আমার এতগুলো বছর পর আসবে, তাকে এভাবে চাপ দিলে হয়? তাও যদি নবদম্পতি হতো। বুড়ো বুড়ির সংসারের আবার কিসের ফয়সালা? তোমার মুখে আমি কোনো কথা শুনতে চাই না। জন্ম না দিয়েও রাজ আমাকে যতটা বোঝে, স্বামী হয়েও তুমি ততটা বোঝো না। নারী জাতির মেরপ্যাচ এত বেশি যে আমার মতো সহজ মাথায় এগুলো আসে না। ওই হতচ্ছাড়া ছোকরাটা সব মারপ্যাচ ভালো বুঝে। যত জ্বালা আমার, ছেলে থেকে পরামর্শ না নিয়ে বৌমার পরামর্শ চলা উচিত। আসলেই সুখে থাকবো আমি। রাগের বশে কি থেকে কি বললেন কিছুই মাথায় নেই মাহমুদ সর্দারের। মালিনী হতবাক চাহনি দিয়ে দেখছে শুধু। মাহমুদ সর্দার কথা থামিয়ে মুখে হাত দিয়ে দাঁড়ালেন। মালিনী ফুঁসতে ফুঁসতেই বলে, তুমি এখনই এই ঘর থেকে বের হও, না হলে আরো এক দফা ভাঙচুর হবে। বের হও। চিৎকার করে বলার কারণে মাহমুদ সর্দার একটু কেঁপে উঠলেন। ঘর থেকে বের হতে হতে মিনমিন করেই বলেন, বউদের অভিমান ভাঙানো সহজ, কিন্তু জঞ্জাল বউদের না। আমার বৌমার মতো বউ হলে সবার মন বুঝতো। বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নামলো বিভান খান ও তার স্ত্রী রাজিয়া খান। তাদের পেছনে আছে গার্ড। বিভান খান নেমে প্রকৃতি দেখতে ব্যস্ত। রাজিয়া একটু কাঁপছে। বাবা ছেলে এক জায়গায় হলেই তো গলা আটকে আসা পরিবেশ। বাবার কথার উল্টো চলে ছেলে বীরের সাথে। কোনো কথার মিল নেই বিভান খানের। রাজিয়াকে চিন্তিত দেখে বিভান খান বলেন, কি ব্যাপার? চিন্তিত কেন? না মানে বীরের রিয়াকশন কেমন তাই ভাবছি। তোমাকে দেখে ছেলেটা খুশিই হবে। রাজিয়া আলতো হেসে বলে,
তোমাকেও? বিভান খানের ঠোঁটে বেদ্রুপের হাসি। বোঝাই যাচ্ছে রাজিয়া ভুল কিছু বলেছে বলে এই হাসিটা তার ঠোঁটে। হলরুমের সোফায় বসে এখনও কান্না করে যাচ্ছে মালিনী। আজ যেন তার কান্না ফোরাবে না। মাহমুদ সর্দার বুঝে নিলেন এই মহিলা আজ তার ভাইকে দেখানোর জন্য কান্নার বন্যা তৈরি করছে। মায়ের সকালবেলা উঠে অফিসে যায়, মাত্র আসলো বাসায়। জারার থেকে শুনেছে বিভান খান এসেছে এয়ারপোর্টে। মায়াও হাজির অতি দ্রুত। রাজ নেই এখানে, সেই সাথে বীর। তবে রোজও আছে। মায়া সে মালিনীটিকে তাকিয়ে বিদ্রুপের সুরেই বলে, রিল্যাক্স শাশুমা, আপনার সতীন এখনো আসেনি, একটু বাড়াবাড়ি করলে আসবে। মালিনী উত্তর দিল না, শুধু ফুঁসে উঠছে মাত্র। পেছন থেকে বুটের আওয়াজ পাওয়া গেল, সেই সাথে মোটা কণ্ঠ। আমার বোনের সতীনা নাকি এত সহজ? কার এত বড় সাহস যে আমার বোনের সতীন আনতে চায়? হ্যাঁ, মাহমুদ সর্দার সোফার এক কোনায় ফোনটা লুকিয়ে মেসেজ দিলেন। হতচ্ছাড়া দ্রুত বাড়িতে আসো, তোমার বউ আর মামা মুখোমুখি হয়েছে। ওপাশ থেকে মেসেজ আসলো, সাথে সাথে ফোন ভাইব্রেট হলো। মাহমুদ সর্দার খুশি মনে ফোনটা নিয়ে যেই স্ক্রিনে চোখ রাখলেন, দেখলেন চুমুর ইমোজি দেওয়া, তাও কিনা আবার ছেলের আইডি থেকে। বিরক্তিতে ফোনটা পাশে রেখে সামনে তাকালেন। বিভান খানের কথা শুনে মায়া এক ভ্রু উঁচু করে পেছনে ঘুরল। বিভান খানকে দেখে প্রথমেই মায়ার মনে যেন যে ভাবনা আসলো, তা হলো লোকটাকে নিজের সিক্রেট রুমে নিয়ে কারেন্ট শক দেওয়া। এদিকে জারার মন তো যাচ্ছে তার মায়ের অর্ধেক। মায়ের ধর্ষককে এখনই গুলি করে খুন করে ফেলা। বুকে হাত ভাঁজ করে দাঁত কিরমির করে দেখছে বিভান খানকে। মায়া ইশারা করে রিল্যাক্স হতে বলে এগিয়ে আসলো বিভান খানের দিকে। মৃদু হেসেই বলে, আপনার বোনের সতীন আনার সাহস কোনো সাধারণ মেয়ে দেখাচ্ছে না মামা শ্বশুর মশাই। এই দেশের একমাত্র কৃষিমন্ত্রীর বউ যে কিনা 4টা কোম্পানির মালিক, এমন মেয়ের সাহস থাকবে না তো কার থাকবে? বিভান খান তাকালেন মায়ার চোখ জোড়ার দিকে। কতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলছে মায়া। মৃদু হেসেই বলে, নাইস কনফিডেন্ট, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না মেয়ে। মায়া এবার ভিলেনি হাসি দিয়েই বলে, যেই কনফিডেন্ট রেখে জীবনে শেষ বয়সে এসেও সফলতা অর্জন করা যায় না, ওই কনফিডেন্ট ভালো নাকি সেই কনফিডেন্ট ভালো যেটাতে চুটকি মেরে সফলতা অর্জন করা যায়? বিভান খান কিছু বুঝলেন না। রাজিয়া এসে মায়াকে জড়িয়ে ধরেই বলে, তুমি রাজের বউ, আমার রোহিণীর বৌমা, একদম রোহিণীর মতো সাহসিকতা। সেই সাথে দাম্ভিকতাও আছে মেয়েটার। বিভান খানের কথা শুনে মায়া মৃদু হেসেই বলে, আমি আমার শাশুড়ির মতো সাহসী আর দাম্ভিকতা বজায় রেখে চলি বলেই আমার মন্ত্রীমশাই আমাকে মায়াবতী রূপে গ্রহণ করেছে। মালিনী দৌড়ে এসে বিভান খানের সামনে দাঁড়িয়েই বলে, ভাইয়া তুমি এসেছো? আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার দিন একদম খারাপ যাচ্ছে। প্রথমে হিয়াকে হারিয়েছি, এখন সোনালীকেও পাওয়া যাচ্ছে না। আমার সংসার ভাঙতে চললো। আমি থাকবোই না এমন সংসারে। তালাকের ব্যবস্থা করো দ্রুত। মাহমুদ সর্দার খুক খুক করে কাশলেন। মায়া ফিচেল হেসেই বলে, এর পরেও বলবেন যে আমি আমার শ্বশুরকে আরেকটা বিয়ে দিতে পারবো না? শ্বশুরের যদি তালাক হয়ে যায় তাহলে তার আরেকটা বিয়ে কেন দিব না আমি? শোনো মেয়ে, তুমি ছোট মানুষ, তাই অনেক কিছু জানো না। আমার বোন অনেক কষ্ট সহ্য করেছে জীবনে। হ্যাঁ, আর আমার শ্বশুর, সে কি আনন্দে প্রতিটা দিন ঈদ পালন করেছেন? সে পুরুষ মানুষ, তার জীবনটা শক্ত মনের করে কোনো রকমে কাটালো মানেই কি সব মিটমাট? আজও সে তার কষ্ট ভুলতে যায় কবরস্থানে। সেখানেই মাঝে মাঝে স্থির চোখে নিজের বাবা আর বউয়ের কবরটা দেখে মনকে শান্তি দেয়। একবারও ভেবেছেন কেউ এইটা কতটা কষ্টকর? সবাই নীরব দর্শকের মতো মায়ের কথা শুনল। রুদ্র পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেই বলে, হাই, আমি রুদ্র। বিভান খান এবার রুদ্রের সাথে সাক্ষাৎ করেন। রুদ্র বলে, বসে কথা বলি আমরা। মুন্নি, নাস্তা আনো, গেস্ট এসেছে। সার্ভেন্টকে কথাটা বলে বিভান খানকে বসতে বলে রুদ্র। বিভান খান সোফায় বসতেই বাকিরাও নিজ জায়গায় বসে। মায়া বসলো আলিশান আসনে। বিভান খান সেদিকে চোখ রেখেই বলেন। মায়া ম্লান হেসেই বলে, এখানে নাকি মোহনা বসার অধিকার রাখে? মোহনা তো শুনলাম ফিরেও এসেছে। কোথায় সে? ভাবি আসার পর ননদের স্থান কি এখানে আর থাকে বলুন?
আমি এসেছি তো তাই আমার ননদ এই আসনের অধিকার হারিয়েছে। এখন এই আসন রাজার একমাত্র রানীর। বিভান খান কথাগুলোতে পাত্তা না দিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলে, হায়ার এডুকেশন কমপ্লিট করেছো শুনলাম। এখন কি করো তুমি, হ্যাঁ? জি, স্টাডি কমপ্লিট করে এখন আমি টোটো কোম্পানি চালাই। এমন মুহূর্তে ফিক করে হেসে দেয় যারা। রাজিয়া নিজেও একটু হাসে। মালিনী চোখ দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয়। এই পরিবার সব এক, রক্তের দোষ আছে তো। বিভান খান হালকা কেশে ভদ্রতার সাথেই বলেন, তাহলে এবার নিজের মতো কিছু করো। এই যেমন রাজ নিজের রাজনীতিকে বেছে নিয়েছে, বীর মাফিয়া জগৎ বেছে নিয়েছে রাজের সাথে থেকে দেশের সেবা করতে। তোমার ভাই আদ্রত নাম করা সার্জেন্ট, তুমিও এমন কিছু একটা করে ওই সুনাম অর্জন করো, হ্যাঁ? জি, এটার আশাতেই আছি। একদিন এমন একটা কাণ্ড ঘটিয়ে দিব যেন আপনারা সবাই ঝটকা খেয়ে আমার সুনাম করেন। তুমি চাইলে তো তোমার বাবার ব্যবসা দেখতে পারো। এভাবে বেকার থাকলে নিজেরই তো খারাপ লাগবে, তাই না? আমার কর্মক্ষমতা সম্পর্কে অবগত থাকার কারণে আমার বাবা তার ব্যবসায় আমাকে নিতে চায় না। বলা তো যায় না পুত্র হয়ে আমি কখন আবার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দেই। আপনি চাইলে আমি আপনার ব্যবসায় যোগ দিতে পারি। আপনার তো দেখছি আমার উপর আস্থা আছে। আপনার ব্যবসায় ঢুকলে আমি কিছু শিখতেও পারবো আর কিছু জানতেও পারবো। রুদ্রের কথা শুনে মৃদু হাসলেন বিভান খান। রুদ্র যে কিছু ইঙ্গিত করেছে এটা বুঝলেন না তিনি। মা একটু বুঝলো সাথে যারা, তাই তারা চোখাচোখি করছে। রাজ ও বীর এসেছে এর মাঝে। দুজনেই সেই দুজনের বউয়ের চোখের দিকে চোখ রাখে। রাজ মায়াকে দেখে বীরের উদ্দেশ্যে বলে, জট পাকিয়ে তোলার আগে জট ছাড়ার ব্যবস্থা কর ভাই। এই বয়সে এসে আমি আমার বাবার ডিভোর্স দিতে চাই না। আমাদের বউদের মতলব কিন্তু ভালো না। তোর বউকে তুই সামলা, আমার বউকে ঠিকই আছে, এখনো জানি না ভিতরে ভিতরে কি পাকাচ্ছে। বীর যখন রাজিয়ার দিকে চোখ রাখলো, চোখটা যেন একটু ভিজে এলো। কণ্ঠ নরম করে বলে, মা। সবাই রাজবীরের দিকে চোখ রাখলো। রাজিয়া ছুটে এসে বীরকে জড়িয়ে ধরেই বলে, মাকে তো দেখার ইচ্ছে করেই না, আমাকে একেবারে ভুলে গেলি। মাকে কি ভোলা যায়? জানোই তো আমার কাজের প্রয়োজন ছাড়া দেশের বাইরে যেতে ইচ্ছে করে না। দাদুর স্মৃতি আঁকড়ে ধরে রাখতে আমার ভালো লাগে। দাদুর খুনিকে আমি বের করতে এখনও ব্যস্ত। এখন তো আবার আমার মন্ত্রীর লাইফ রিস্ক চারিদিকে এক থেকে। তার বউ মা খুশির সংবাদ দিয়েছে চারিদিক থেকে। শত্রুদের নজর লেগেছে তো। রাজিয়া হালকা এসে বলে, আমার বৌমা কোথায়? বীর চোখের দৃষ্টি দিয়ে দেখালো জারাকে। যারা এগিয়ে আসছে। রাজিয়া তাকালো জারার দিকে। গোলাপি রঙের লম্বা গোল জামা, হাতা কাটা আর ওড়না এক কোনায় ঝোলানো। ছোট্ট চুলগুলো স্ট্রেট হয়ে আছে। চোখটা একটু খোলা, মুখে মেকআপ আছে, সাথে চোখে কাজল ও ঠোঁটে হালকা নুট কালারের লিপস্টিক। রাজিয়া খুশি হয়ে হাত এগিয়ে দিল। যারা হাতটা ধরে রাজিয়াকে জড়িয়ে ধরে। যারা চুপ করে জড়িয়ে ধরে আছে রাজিয়াকে। রাজিয়া যারার মাথায় হাত বুলিয়েই বলে, অনেক সুন্দর হয়েছে আমার বৌমা, ছেলে বৌমা দুজনকেই মানিয়েছে। রাজ এগিয়ে এসে বিভান খানের সাথে হ্যান্ডশেক করেই বলে, কেমন আছো মামা? আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? এমনিতেই ভালো থাকি। এখন বাবা হবার খুশিতে দ্বিগুণ ভালো আছে। তোমার বউ তো আমার বোনের সংসার ভাঙতে চায়। আধা ভাঙে সংসার করতে পারে না যেখানে, ওটা আলাদা করে ভাঙার প্রয়োজন হয় না মামা। নিজে থেকেই ভেঙে যায়। আমার বউ শুধু নতুন রূপে গড়ার চেষ্টা করছে। বাহ 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 বাহ, বউয়ের হয়েই সাফাই গাইছো, হ্যাঁ? সত্যি কথা বললেই তোমাদের মতো কিছু তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছু তিক্ত বলি ছিটিয়ে দাও। এই যেমন আমি আমার বউয়ের হয়ে কিছু বলেছি বলে তোমার কাছে সাফাই গাওয়া। অনেকের ভাষ্য মতে বলা হয় বউয়ের আঁচলের নিচে মুখ লুকানো। আমি অবশ্যই এগুলোতে কান দিই না। আমার সুখ আমার কাছে। যার জ্বলবে সে তো আগুন ছিটাতেও চাইবে। আমি নয় ঠান্ডা পানির বর্ষণ দিয়ে আগুন নিভিয়ে দেব। বিভান খান আরো কিছু বলতে নেবে মালিনী আড়ালে হাত টিপে ধরে। বিভান খান একটু থেমে প্রসঙ্গ পাল্টে বলে, আমি যেহেতু এসেছি, যেহেতু আমার ছেলে বৌমার বিয়ে উপলক্ষে এবার একটা ওই গ্র্যান্ড পার্টি হবে, হ্যাঁ। সে তুমি আসবে বলি আমরা অনুষ্ঠান করিনি মামা। গ্রেট, তাহলে কাল পরশুর মধ্যে অনুষ্ঠান করা হোক, হ্যাঁ? মায়া বাধা দিয়ে বলে, আপনি হয়তো জানেন না, আমাদের পরিবারের
অবস্থান এখন ভালো না। আমার ননদ হারিয়ে গেছে, আমার কাকি শাশুড়ি হারিয়ে গেছেন, আমার দুটো দেবরও হারিয়ে গেছে। এক এক করে অবশ্য এই মহলের সবাই হারাতেই থাকে। যাই হোক, শেষমেশ আমার শ্বশুর শাশুড়ি সংসারটা হারাতে বসেছে। এর মধ্যে ওয়েডিং পার্টি রাখাটা শোভা পায় না। বিভান খান কিছু বলতে নিবেন তার আগে রাজ বলে, শোভা পাবে মায়াবতী। যারা হারিয়ে যাওয়ার তারা হারিয়ে গেছে, বাকিরা তো সুখে থাকবেই। মায়া চোখ বড় বড় করে চাইল। রাজ মৃদু হেসেই বলে, অনুষ্ঠানের ব্যবস্থা করা হোক। যারা এবার বীরের দিকে তাকালো। বীর কিছু না বলে রাজিয়াকে আগলে নিয়ে ওদের কথা শুনছে। মায়া ভ্রুকুটি করে যারাকে মেসেজ দেয়। এদের কথা শেষ হলে উপরে এসো। যারা মেসেজ পড়েই লেখে, ওকে। নিজের ঘরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মায়া। রাজ আছে মাহমুদ সর্দারের সাথে নিজস্ব আলাপে। যারা এসেছে মাত্র পেছন থেকেই জিজ্ঞাসা করে, এখন কি করবে? খবর পেলাম নতুন। কিসের? মালিনী খান সবকিছুর সাথে ইচ্ছাকৃত যুক্ত না, কিন্তু সে বাধ্য হয়ে এসব করেছে। কিভাবে জানতে পারলে? আমার যে স্পাইম্যান ও সোনালীকে ফলো করতো, কালকে থেকে মালিনী খানকে ফলো করা শুরু করে। কারণ আমাদের নেক্সট টার্গেট তো সে। মালিনী খান খুব ধূর্ত মহিলা। একটু ভুল তার জীবনে হলেও সেইটা তার সন্তান হারিয়ে যাওয়া। ইনফ্যাক্ট সন্তান জীবিত আছে, এখনো কোথায় আছে এটা জানে বিভান খান আর সোনালী। ওরাই কিডন্যাপ করে রেখেছে সেই সন্তানকে। সন্তানের নাম কি, দেখতে কেমন, কিছুই জানেন না মালিনী খান। জানতে পারবে ঠিক তখন যখন সে ফর্মুলা উদ্ধার করে দিতে পারবে। ব্রেনটাকে খুব ভালোভাবে সাজিয়ে রেখেছে বিভান খান। নিজের বাবাকে খুন, বোনকে খুন, আরেক বোনের সন্তানকে কিডন্যাপ, এছাড়াও আরও তো আছেই। মালিনী খান ধৈর্য ধরে দুদিকে খেলছেন। একদিকে সন্তানের সুরক্ষিত রাখছেন, আরেকদিকে ফর্মুলার হয়ে কাজ করছেন। এখনো বিভান খানের আশেপাশে গিয়ে খোঁজ নেয় কোনো যুবক আছে কি না। মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হলো, বিভান খানের হয়ে কোনো যুবক কাজ করতে গেলে তার সাথে মালিনী খান গোপনে ডিএনএ টেস্ট করে হারিয়ে যাওয়া সন্তানকে দেখবার জন্য। তার মনটা খুব ছটফট করছে। নিজেদের গ্যাংয়ের কাউকে দেখলেই তার মনটা হয়তো জানান দেয় ভাই তার সন্তানকে খারাপ পথে রেখেছে গোপনভাবে। মা তো এমন করছে। তাহলে কি আমরা প্ল্যান চেঞ্জ করব? মালিনী খানের কোনো ক্ষতি করব না। ক্ষতি আমরা করব না, এটা ভুল। শত্রুকে মারতে হলে তার আশেপাশের শক্তিগুলোকে দুর্বল করতে হবে। ঠিক যেমন সোনালীর করেছিলাম, মিহিরকে দিয়ে সোনালীর কিডন্যাপ, ঠিক তেমনি দুর্বল মালিনী খানকে দিয়ে হবে বিভান খানের বরবাদ। আইডিয়া মন্দ না, কিন্তু তাজের ব্যাপারটা? আমি বুঝতে পারছি না তাজের খোঁজ চলছে যেখানে মন্ত্রীমশাই কিভাবে বিয়ের অনুষ্ঠান করে। মিলির অবস্থানটাও তো ভালো না। সিয়াও এখন এক কোনায় পড়ে আছে কষ্টে। এগুলো রাজনীতির এক একটা চাল। তোমার মন্ত্রী মশাই একজন মন্ত্রী, তাকে বুদ্ধি দিয়ে খেলতে হয়। পারিবারিক সমস্যা দেখিয়ে যদি নিজেকে দুর্বল রাখে তাহলে বিরোধী দল হামলা করবে। মনে আছে তো, সামান্য বুকে গুলি লাগার পরপর কিন্তু মাহমির রাজকে দুর্বল ভেবে তার ভাইকে কিডন্যাপ করা হয়। এটাই হলো শত্রু দলের উদ্দেশ্য। ওরা সুযোগ খোঁজে কখন একটা দুর্বল স্থান পাবে, আর সেই বরাবরই আঘাত করবে। এখানে হয়তো এমনটাই হয়েছে। সুবিধা কিন্তু আমাদের, আমরা এই সুযোগে দাদুর ঘর খুঁজবো। সম্ভব না, যারা সিসি ক্যামেরা লাগানো আছে ঠিক দাদুর ঘর বরাবর হলো হলরুমে। মায়া একটু থেমে আবারও বলে, আচ্ছা, তাহলে আমরা যে সোনালীকে কিডন্যাপ করিয়েছি এটাও তো ধরা পড়ার কথা। তাহলে কি আমরা ধরা পড়েছি? এই জন্যই কি বিভান খান আজকে শান্ত ছিল যে সোনালী আমাদের কাছে আছে বলে কোনো চিন্তা নেই? এই অনুষ্ঠানে সুযোগ বুঝে সোনালীকে উদ্ধার করবে। হতেও পারে, কিন্তু এমনও হতে পারে যে ফুটেজ এখনও কেউ চেক করেনি, অথবা ফুটেজ শুধু মালিনী খান আর সোনালী জানে, আর কেউ না। কারণ সব দেখার পর আমার উপর হামলা আসতো, বিশেষ করে রুবির উপর। আমরা সকলেই কিন্তু সুরক্ষিত এখনো। ওই বিভান খান অন্তত রুবিকে হামলা করত। এইটা যখন করেনি, তার মানে ফুটেজ অন্য কেউ সরিয়েছে যে আমাদের ভালো চায়, অথবা তারও কিছু চাওয়া পাওয়া আছে। কে হতে পারে সে? জানি না, কিন্তু বের তো করতেই হবে।
এক এক করে সবাইকে শেষ করে দিব, যারা আমার মাকে অত্যাচার করেছে। কাউকে ছাড়বো না। ওই সোনালির সাথে মিলে মোহন সর্দার আমার মাকে অত্যাচার করেছে। আমার মাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, কালো বলে হেওই করতো। এমনকি আমার বোন যখন মায়ের গর্ভে, সেই অবস্থায় রাতের বেলা অসহায়ের মতো কান্না করে মা। স্বামী হিসাবে একজন গর্ভবতী বউকে দয়া দেখায়নি লোকটা। বাবা হয়ে আমার দিকে মুখ ফিরিয়ে তাকালো না। গর্ভে থাকা বোনটা এই রাজপ্রাসাদে না হয়ে হলো রাস্তায়। আমার এত ভালো পরিচয় থাকতেও আজ এতিম। মায়ের চোখ জল পড়ছে। যারা হাতটা এগিয়ে মায়ের কাঁধে রাখলো। দুজনের মাঝে নীরবতা। এর মধ্যেই শুনতে পাই, আমাদের অনাথ হবার পেছনে আমাদের বাবাই দায়ী। আমাদের বাবার কেউ না, ওই মোহন সর্দার। মৌয়ের কথা শুনে অবাক হয়ে পেছন ফিরল মায়া। মৌয়ের চোখ ভেজা, ফুলে ওঠা পেটে হাত দিয়ে রেখেছে, গা কাঁপছে একটু একটু। মায়া এগিয়ে সে জড়িয়ে ধরে মৌ কান্না করে বলে, বলো না আপু, আমি কি ভুল কিছু শুনেছি? মায়া মিথ্যা বলতে পারলো না, মাথা তুলিয়ে বুঝিয়ে দিল হ্যাঁ। মৌয়ের পাল্টা প্রশ্ন, কেন করলো লোকটা এমন? কারণ তার ওই সময় সৌন্দর্যের প্রতি চাহিদা বেশি ছিল, তাই। আমাদের মায়ের কারণে যে লোকটা তার ব্যবসা দাঁড় করালো, এটা মনেই রাখলো না। স্বার্থ শেষ, মার মর্মটাও শেষ। এরপর ওই কালনাগিন সোনালি হাজির হয়। সে এসেই সব অশান্তি শুরু করে। কর্মফল ভোগ করতে হয় বোন, আমরা তো শাস্তি দিব, কিন্তু ওই লোকটা এমনিতেও দ্বিতীয় সংসারে সুখে নেই। জানিস তো এতদিন আমি তাকে শাস্তি না দিয়ে কেন বসেছিলাম? কারণ তার এই ব্যর্থ জীবন আমাকে তৃপ্তি দেয়। কোনো সন্তানের কাছে বাবার ব্যর্থতা তৃপ্তির হতে পারে না। একমাত্র আমার মতো মা হারানো মেয়ে পারে বাবার ব্যর্থ জীবন চোখ জুড়িয়ে দেখতে। লোকটার সম্পত্তি বলেও এখন কিছু নেই। আমার মন্ত্রীমশাই কিনে নিয়েছে, তাও ব্যবসা দাঁড় করাতে পারছে না। এগুলো দেখতে থাকলে কি আর মন চায় আলাদা কিছু এত দ্রুত করতে? আমিও তাই ওই লোকটাকে তিলে তিলে শেষ হতে দেখছি। শান্তি লাগছে খুব, অনেক 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 শান্তি লাগছে তার এই কুড়ে কুড়ে শেষ হওয়া দেখতে। জানিস বোন, তুই যখন মায়ের গর্ভে ছিলি তখন ওই লোকটা আমাদের মায়ের চুলের মুঠি ধরে ঠিক এইখানটায় হিচড়ে ধরে চাবুকের আঘাত করে। আমি তখন ওই লোকের পা ধরতাম, অনুরোধ করতাম মাকে ছেড়ে দিতে, বলতাম, কিন্তু শুনতো না। বরং মালিনী খান আর সোনালি এসে আমাকে টেনে নিয়ে যেত, তাজকে দেখিয়ে মন্ত্রী মশাই সাজিয়ে আমাকে আঘাত করাতো। সবাই টেবিলে বসলে মা বসতো নিচে। মালিনী খান প্লেট ছুঁড়ে দিত তার সামনে, খাবারের প্লেটটাও মা পেত অনীহার সাথে। আর কিছু শুনতে চাস তুই? মৌ মাথা নাড়িয়ে বলে, আমি সহ্য করতে পারছি না আপু, উনি এত খারাপ। আমাদের কপাল এত খারাপ, আমাদের বাবা আমাদের মাকে এত আঘাত করতো। লোকটা রূপগুণের এত পাগল। গুণ না, শুধু বল রূপ আর আধুনিক চলাফেরা। যেখানে পার্টি করা হয়, মাস্তি করা হয়, ওই জীবনটাই তো সে চেয়েছিল। সবকিছুর শেষ প্রকৃতি তাকে দেখিয়ে দিল। আজ তার অহংকার নেই, আজ তার সেই সুন্দরী বউ কাছেও নেই, আর তার অহংকার করা সন্তানটাও নেই। দেখতে ভালো লাগছে না ওনাকে এভাবে শেষ হতে দেখতে বল? আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ আমি মায়ের কষ্টটা নিজ চোখে নিজের সামনে দেখেছি। আমি তো খুব উপভোগ করছি। মায়ের চোখ বড় বড় হয়ে আছে, সাথে হাত পাও কাঁপছে। শুধু তাই না, মায়ের চোখ দিয়েও পানি দেখা দিল, ঠোঁটে হাসি, ভয়ানক হাসি। এই হাসির সাথে কথা বলতে দেখে মৌয়ের ভয় বাড়ছে। হ্যাঁ, তার বোন একটু রাগী, কিন্তু এমন সাইকো রূপ কখনো দেখেনি। মায়ের মস্তিষ্ক ঠিক নেই। প্রধান কথা হলো মায়া গর্ভবতী, মন কখন কেমন হয় বলা যায় না। দ্বিতীয় কথা, মায়ের কথা মনে পড়লেই ওর মাথা ব্যথা বাড়ে। অতীতের ওই তিক্ত মুহূর্ত মনে পড়তেই মায়ের গা রিরি করে ওঠে। সব শেষ করে দিতে ইচ্ছে করে। মায়া এক হাত মুঠ করে আছে, বড় বড় নখ হাতের তালুর মাংসের মধ্যে কেটে যাচ্ছে, রক্ত ঝরছে সেখান থেকে। কারোর সেদিকে নজর নেই। সবাই মায়ের এই পাগলামির সাথে কথা বলা দেখে কান্না করে দেয়। শাহানা পারভিনের কষ্ট বুঝতে পেরে কষ্ট পাচ্ছে মৌয়ের সাথে জানালো। দরজার কাছে দাঁড়িয়ে থ হয়ে গেল পিয়াস। সেই সাথে ঘৃণা বাড়ল মোহন সর্দার সোনালী মালিনী খানের প্রতি। একজন গর্ভবতী মা ও বাচ্চা মেয়েকে তারা নির্যাতন করেছে। পিয়াসের নিজের কাছেও খারাপ লাগছে খুব।
রাজের কথাতে আজকে এখানে আসে। রাজ বলেছে মৌয়ের এই অবস্থায় এখানে রাখতে। আসলে মায়ের বোন হিসেবে মৌকে বাইরে থেকে হামলা করতে পারে যে কেউই, যেমনটা তাজকে করা হয়। এই জন্য রাজ চায় না তার আপনজন কেউ আর হারিয়ে যাক। রাজ এসে দাঁড়ালো পিয়াসের পাশে, ভ্রুকুটি করেই বলে। আমার ঘরের সামনে দাঁড়িয়েছে কেন পিউ বেবি? পিয়াস একটু নড়েচড়ে পাশে তাকালো, তারপর মায়াকে ইশারা করেই বলে। ম্যাম অসুস্থ হয়ে পড়েছেন। রাজ ভেতরে চোখ রাখতেই দেখতে পায় মায়ার চোখের সাদা জায়গাটা লাল বর্ণ হয়েছে, ঠোঁটে হিংস্র হাসি, চোখে রাগী ভাব, সেই সাথে পানি। হাতের দিকে তাকাতেই রাজ অবাকের সাথে দৌড়ে এসে মায়ের হাত ধরে জানার উদ্দেশ্যে বলে। মেডিসিন বক্স দাও। মায়াকে বিছানায় বসিয়েই বলে। নিজেকে জখম করার আগে একবার আমার কথাটা ভাবতে পারতে। তোমার মন্ত্রীমশাই তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবে না মায়াবতী। মায়াবতীর ইচ্ছে পূরণ করতে যদি জীবন দিতেও হয় তবে দিয়ে দেব আমার জীবন, কিন্তু নিজেকে জখম করবে না। মায়া স্থির চোখে দেখছে রাজকে। মেডিসিন বক্স আনতেই রাজ হাতের ক্ষতগুলোতে তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে বলে। মায়াবতীর জখমে মলম দিয়ে সমস্ত ব্যথা সারিয়ে তুলব আমি। সে জখম যেখানেই থাকুক না কেন, মলম আমি প্রস্তুত রাখবই। মায়া ঠোঁট প্রসারিত করে জানা চোখের ইশারা দিতেই সবাই চলে যেতে নেয়। রাজ গলা উঁচুয়ে বলে। বীরকে বলেছি উপরের ঘরে থাকবে, তোমরা অপোজিট ঘরে থেকো। পরিস্থিতি যেমনই হোক এই বাড়িতে এখন একত্র থাকা প্রয়োজন। পিয়াস একটু আমতা করেই বলে। আপনাদেরকে বিরক্ত করা। মো আমার একমাত্র শালী, যেখানে আমার আর আমার বউয়ের জীবন ঝুঁকিতে, সেখানে শালীকে টার্গেট করে আমার বউকে হামলা করতে চাইবে না, এটা তো হয় না। শত্রু এখন লুকিয়ে ওত পেতে আছে, তাই শালীর সুরক্ষাটা আমাকে দেখতে হবে, যে আমার বউটাও সুরক্ষিত থাকে। সবাই মৃদু হেসে বাইরে গেল। মায়া স্থির চোখে রাজকে দেখে বলে। আমাকে নিয়ে এত চিন্তা আপনার? একমাত্র বউ আমার, তাকে নিয়ে তো চিন্তা করতে হবে। দ্বিতীয় বউ আনার স্বপ্ন দেখছেন নাকি? তোমার হিংস্র চাহনিতে স্বপ্ন আমাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে পালিয়ে যায়। মায়া হেসে দেয়। মায়াকে নিজের কাছে নিয়ে বক্ষের মাঝে আগলে রাখলো রাজ, তারপর বলে। আমার বক্ষ জুড়ে তোমার স্থান। আস্ত একটা বক্ষ যখন আমার মায়াবতী নিজের করে রেখেছে, সেখানে অন্য কোনো নারীর স্থান হতেই পারে না। আপনার এতগুলো বছরের একাকিত্বে আমাকে আপনার ভালোবাসা উপলব্ধি করায় মন্ত্রীমশাই। রাজ মায়াকে আষ্টে পিষ্টে নিজের করে রেখেছে। মায়ের মাথায় চুমু দিয়ে মৃদু হাসলো। কালকে দিনটা শুধু অপেক্ষা করা, যেটা প্ল্যান করেছিল ওটা আবারও বাড়িয়ে দিল মায়া। রাজ চুপিসারে সোজা পথে গিয়ে মায়াকে সারপ্রাইজ দিত। এটা যখন হলো না, আরেকটু অপেক্ষা করুক। আজকে বীরজারার বিবাহ উপলক্ষে বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। বীরকে কালো সোটপোট পরানো হয়েছে। একটা ভালো শেরওয়ানি দিতে চেয়েছিল বিভান খান আর রাজ দুজনেই, কিন্তু বীর নাকচ করে সারাকে কারো খয়েরি রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। মাথায় অর্ধেক খোমটা ও এক কোনায় ঝাপটা টিকলি দেওয়া, গলায় ডায়মন্ডের হার ও কানে ম্যাচিং করে দুল, হাতে খান বংশের বালার সাথে চুড়ি। পার্লার থেকে এসেছে মাত্র কমিউনিটি সেন্টারে। এসেই মায়ের দিকে চোখ গেল যারার। গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, চুলগুলো নিচ দিয়ে কোঁকড়ানো, চোখে গাঢ় কালো চিকন করে কাজল আর ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক দেওয়া। হালকা গহনা আছে যেগুলো ডায়মন্ডের। অবশ্য এগুলো মন্ত্রীর বউ ও একজন বিজনেস ওমেন হবার সুবাদে জারার কাছে এসে মায়া দাঁড়াতেই যারা বলে। গার্ড রেডি আছে তো? আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি অনেক আগেই। হ্যাঁ, সবার চোখ ওই বিভান খানের দিকে। তুমি চিন্তা করো না, বিভান খান কোথাও যেতে পারবে না, গেলেও আমাদের গার্ড দেখে রাখবে। আমার স্পাইম্যান তো আছেই বাইরে। যারা হাফ চারলো মৌ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোহন সর্দারের দিকে। এই লোকটা তার বাবা তার মাকে অবহেলা করেছে, ভাবতেই তিক্ততা আসে। মিলে আগের তুলনায় একটু ভালো আছে, সাথে সিয়াও, কিন্তু আদ্র নেই এখানে। ওর এমার্জেন্সি একটা সার্জারি আছে। সবাই মোটামুটি আনন্দের সাথে আছে। মোহন সর্দারকে সামনে রেখেছেন মাহমুদ সর্দার, জানিয়েছেন মিহিরের খোঁজ করা হচ্ছে, সেই সাথে সোনালির। মোহন সর্দার আস্থা পেলেন না হিয়া ও তাজ যেখানে নিখোঁজ, সেখানে ওদেরকে কিভাবে পাবে। মোহন সর্দারের সামনে এসে মায়া বিদ্রুপের হাসি দিয়েই বলে। বউ আর সন্তান হারিয়ে যাবার কষ্ট হচ্ছে আপনার? মোহন সর্দার চোখ তুলে তাকালো, সাথে বিরক্ত প্রকাশ করে। মায়া ঠোঁট চওড়া করেই বলে।
আপনার মতো মানুষের বউ আর সন্তান হারানোর বেদনা আছে এটা কোনোদিন ভাবিনি। ভালো লাগছে একটু, একজনকে নিয়ে দুঃখ না হোক, অপরজনকে নিয়ে হচ্ছে। জীবনে অপশন হিসেবে যাকে নিয়ে বেঁচেছিলেন আপনার ভাগ্য সেটাও কেড়ে নিল। কি বলতে চাও তুমি? কর্মফল পাচ্ছেন দেখে ভালো লাগছে, এটাই বলতে চেয়েছি। আমার শাস্তিতে কেন তুমি শান্তি পাবে মেয়ে? কিছু কিছু লোক আছে যাদের হারানোর কষ্ট দেখতে আমার ভালো লাগে। মোহন সর্দার ভ্রুকুচি করে আছে, মায়া ঠোঁট প্রসারিত করে চলে এলো। রাজ আছে বীরের পাশে। মায়া যে এতক্ষণ মোহন সর্দারকে কিছু বলছিল এটা বুঝলো। রাজ নিজেও হেসে বীরকেই বলে, আমার বউ পৃথিবীতে এক পিস, যেখানে নিজের বাবার ধ্বংস দেখতে ভালোবাসে। উচিত তাই, পরকীয়া করে যে লোক সুখ পায় তার ধ্বংস দেখতে চাওয়াটাই উচিত, সে যতই বাবা হোক। বীরের কথা শুনে রাজ এক পলক চাইলো বীরের দিকে। দুজনেই মৃদু হাসলো। সবাই সবার জায়গা বুঝে অনুষ্ঠান উপভোগ করছে। বীর যারাকে বরবউয়ের আসনে বসানো হলো। সবাই সে ওদেরকে স্বাগতম জানিয়ে দিচ্ছে। যারার গার্ড ও মায়ের নজর বিফান খান আর মালিনীর দিকে। এদিকে স্টেজের লাইট বন্ধ হয়ে গেল। লাল নীল মরিচ বাতির মাঝে স্টেজে এসে ডান্স করছে রুদ্র। সবাই হাততালি দিল খুশি হয়ে। খুশি হতে পারল না সিয়া। মুখটা শুকনো করে নিজের পাশটা শূন্য বোধ করছে। তার বোন নিজে কষ্ট হচ্ছে খুব। রুদ্র ডান্স করলেই একটা জেলাসি চাহনি দেখে অভ্যস্ত সিয়া। সেটা দেখে মৃদু হেসে বোনকে রাগিয়ে দিত আরো বেশি করে। এখন এটা সম্ভব হচ্ছে না। সিয়ার চোখ ভিজে এসে হাত দিয়ে মুছে সামনে তাকাতেই দেখে মাহমুদ সর্দার তাকিয়ে আছেন। দুঃখ আড়াল করতে মিথ্যা হাসি দিল। মাহমুদ সর্দার একজন বাবা হিসেবে ধরে নিলেন। মৃদু হেসে মেয়ের কাছে সে মাথায় হাত রেখেই বলেন, বোনের জন্য কষ্ট পেতে হবে না, ওকে সুরক্ষিত রেখেছে তোমার মা, এটুকু বিশ্বাস আমার আছে। আমারও আছে বাবা, কিন্তু বোনকে খুব মিস করি। রুদ্র ডান্স শেষ করে সামনে চোখ স্থির করেই তাকালো। দেখতে পেল চশমা চোখে দাঁড়িয়ে থাকা তার হিংসুটে হিয়া পাখি। গোলাপি রঙের একটি গাউন পরে আছে। লম্বা চুলগুলো কোমরের নিচে ছড়িয়ে গেছে। মুখে হাসি নেই, বরং বিরক্তির ছাপ। রুদ্র হেসে দিল হিয়ার মুখশ্রী দেখে। ক্ষণিকের জন্য চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়, অতঃপর আবারও তাকালো সামনের দিকে। হিয়াকে এখন আর পেল না। মনটা খারাপ হয়ে গেল রুদ্রের। ডান্স করার সময় অনেকবার কল্পনা করে হিয়াকে। আশেপাশে চলাফেরা করতে গেলে মন বলে অন্যবারের মতো এবারও তার হিয়া পাখি চার চোখ দিয়ে তাকে পরখ করে। রুদ্র নিচে নেমে এলো। রাজের পাশে দাঁড়িয়ে বলে, ভাইয়ের সাথে কথা হলো? অপারেশন শুরু করেছে। রুদ্র মৃদু হাসে। ওদের সামনে এবার মঞ্চে মুখ অর্ধেক ঠেকে আসে এক নারী। ডান্স করছে আধুনিক বাংলা গানের তালে। যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো। দেখো কি নীরবে এভাবে কি জমে। দোতারায় তারে নাড়ে বসতে থাকে মনটারে। সুরটা চেনা লাগে। হায় রে, আমি আছি এখানে, না জানি কি নসিবে আছে সে কি হবে। ঝুমকা ঝুলে কানে হাই তোমার ওই ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়। গানের এই জায়গাটা এসে নাকের ওপর থেকে কাপড় সরিয়ে নিতেই সবাই রুবিকে দেখতে পেল। গানের সাথে বেলি ডান্স দিচ্ছে রুবি। অতঃপর রুবির পাশে হাজির হয় মিহির রূপে তাজ, যাকে দেখেই বড়সড় ঝটকা খেল রাজ ও বাকিরা। তাজ এসে রুবির পাশে দাঁড়িয়ে ডান্স করছে। রাজ হা করে চেয়ে থেকেই বলে, আমার বউ কবে থেকে মিশন কমপ্লিট করে রাখলো? এর প্রেমিক প্রেমিকা দেখে আবার এক হয়েছে। রুদ্র পরখ করে দেখেই বলে, বাট ব্রো, সামথিং ইজ ডিফারেন্ট। এবারের মিহিরকে বদলের মতো দেখতে লাগছে। লোক, মিহির কিন্তু ভীত চাহনি দিয়ে রুবির দিকে তাকিয়ে ডান্স করছে। বেলি ডান্স এমন যেন এটা বাংলাদেশের হিরো আলম। মিহির তো এমন না, ও তো পারফেক্ট ডান্স করে। ওর বডি দেখেছো? সামনের বোতাম খোলা। একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখো, জিম করা সেই বডি না, কেমন যেন বাঙালিদের নর্মাল যে বডি থাকে তেমনই। আমার মনে হচ্ছে কিছু গড়বড় আছে। একটা মানুষের শারীরিক পরিবর্তন এতটা কিভাবে হয়? রোজের কথা মতো রাজ সামনে চোখ রাখতেই রোজের কথাগুলো মিলিয়ে দেখতে পেল রুবি নিজেই মিহিরের হাত ধরে ডান্স করছে। এদিকে পাশে চোখ রাখতেই দেখতে পায় মায়া আর যারা হাসছে সাথে হাততালি দিচ্ছে। ফিজেল হেসে রাজ বলে, গড়বড় তো নিশ্চিত আছে, খুঁজে বের করতে হবে।
মোহন তার দৃষ্টিকটু নজরে দেখল রুবিকে। তারই ছেলে মেয়ে মিলে এভাবে চান্স করছে। মিলিরও তাই হলো, বিরক্ত হলো ভাইয়ের কাণ্ড দেখে। বিরক্ত হয়ে তারেকের কাছে এসে বলে, আমাকে নিয়ে বাইরে যেতে পারবে? এসব অনুষ্ঠান আমার ভালো লাগছে না। তারেক কথাগুলো শুনে কিছু ভেবে মায়াকে মেসেজ করে। মায়া জানায়, যাও। তারেক হাত ইশারা করে মিলিকে নিয়ে বাইরে যায়। মিলির হাসি মুখে বের হলো তারেকের সাথে। দুজনে বাইরে এসে প্রকৃতি দেখতে থাকে। তারেক একটা গাড়িতে উঠতে নিলে মিলি বলে, গাড়ি না, রিস্কা। সরি ম্যাম, আবার ম্যাম? রিল্যাক্স যাওয়াটা কি ঠিক হবে? একদম ঠিক হবে, বরং ওইটাই ভালো লাগার হবে। চলো তুমি আমার সাথে। তারেক একটা রিক্সা ঠিক করে। নির্দিষ্ট কোথাও যাবে না। মিলির আবদার ঢাকা শহরের রাতের আধারে রিক্সায় করে শুধু ঘুরবে। মাঝে মাঝে যদি ঝালমুড়ি ফুচকা বাদে তো ওগুলাই খাবে। তারেকও রাজি হয়ে রিক্সা ঠিক করে। দুজনে একসাথে বসে আছে। মিলির গায়ের সাথে তারেকের গা ঘষা লেগে আছে। তারেক আর চোখে মিলির দিকে তাকালো। অনুভূতি ভিন্ন তারেকের জন্য। নিজে না চাইতেও মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে। অনুষ্ঠানে থাকা সবাই হাততালি দিল। রবি তাজকে নিয়ে নিচে নামতেই মোহন সর্দার এগিয়ে এসে বলে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? ও আমার বোন হয়, এভাবে চিপকে ডান্স করে? মান ইজ্জত খেও না। তাজ ভয় পেয়ে পিছিয়ে গেল। রবির পেছনে যেতেই রবি সামলে নিয়ে বলে, ওকে বকো না, ও মানসিকভাবে একটু অসুস্থ। একটা অ্যাক্সিডেন্ট হবার কারণে মাঝে স্মৃতি হারিয়ে ফেলেছে। লন্ডন যাওয়ার আগের ঘটনা মনে থাকলেও পরের পরের কিছুই ওর মনে নেই। এটা কি সিনেমা পেয়েছো তোমরা? একবার তোমার স্মৃতি যায়, আরেকবার ওর যায়। এসব করতে করতে সম্পর্কের মধ্যে কি নোংরামি সৃষ্টি হচ্ছে, বুঝো তুমি? মোহন সর্দার ধমক দিল। বিভান খান একে সে জড়িয়ে ধরেন মিহিরকে, যেটা দেখে সবাই দ্বিতীয় ঝটকা খেলো। রৌদ্র তো দু হাত এক করে গোল গোল আকারে যে নিয়ে নিজের চোখের সামনেই ধরে, যেন মনে হচ্ছে হাতটা তার দূরবীন, আর দৃষ্টি সোজা সামনের দিকে। কোনো কিছু নিখুঁত জিনিস যেন ভুল না যায়। তার চোখের আড়াল হয়ে রাজবিদ্রুপের হাসি দিয়ে গিয়ে দিল, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বিমান খান সহানুভূতির সাথেই বলে, কোথায় ছিলে তুমি? বীরের নিখুঁত দৃষ্টি ওদের দিকে। কি হচ্ছে মাথার ওপর দিয়ে যাচ্ছে। এদের এই নাটকের সাথে আবার মায়া ও যারা ঠোঁটে রহস্যের হাসি। কোনো কিছুই সুবিধার না। তাজ কাঁপা কাঁপা কণ্ঠেই বলে, আপনি কে? বিভান খান হাসি বন্ধ করে সন্দেহের দৃষ্টি তৈরি করলেন। রবি কানে কানেই বলে, ইনি তোমার বাবা, কিন্তু তুমি সবার সামনে বাবা বলবে না। সবার সামনে তুমি এই লোকটাকে বাবা বলবে। কিন্তু আমার বাবা ওই জায়গায় বসে আছে। এই ভুল লোকগুলো আমার বাবা হবে কেন? না হলে তো তোমাকে আবার মারবে, তাই? না, আমি মার খাবো না। আমি সবাইকে বাবা বলে ডাকবো, আর কাকে কাকে বাবা ডাকবো বলে দেও। এখন শুধু মোহন সর্দার মানে তোমার কাকাকে বাবা বলবে। আলাদা এক ঘরে গিয়ে ওই লোক যে জড়িয়ে ধরেছে তাকে বাবা বলবে, আর কাউকে বাবা বলতে হবে না। ইনি ফিউচার আবার আমার বাবাকে শিশু বাবা বলবে। তোমার বাবা মানেই তো আমার কাকা। আরে বাবা, এটা আমার নকল বাবা। আমিও তোমার বাবা নাকি? ধুর, এত কথা। আমার মাথা ঘুরছে। আমি ঘরে গিয়ে ঘুমাবো। কিছুই বুঝতে পারি না আমি। রাজ এমনভাবে দেখছে যেন এটা তার খুব কাছের কেউ। রবির কথা বা তাজের কথা কেউ শুনতে পেল না, কিন্তু তাজের ভঙ্গি ও শেষ কথাটা জানান দেয় এটা তাজ। তবুও তো শিওর হবার উপায় নেই। সব থেকে বড় কথা, মিহির রূপে এটা যে তাজ, এটা ধরার মতো মস্তিষ্ক এত তাড়াতাড়ি কারোরই করে উঠবে না। রাজ একদিনেই তো আর পারবে না নিজের ভাইকে ধরে নিতে, কিন্তু সন্ধিহান দৃষ্টি দিয়ে দেখছে বিভান খানের চাহনি দেখে রবি আবার তাজের কানে কানেই বলে, ওনার কাছে যাওয়ায় ওনার কানে 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 বললে না
চেনার অভিনয় করছি বলে দুঃখিত ড্যাড, না চেনার অভিনয় করছি বলে দুঃখিত ড্যাড, পরে কথা বলবো, এখন টায়ার্ড লাগছে। তাজ মাথা দুলিয়ে তাই করে। বিভান খান একটু হাঁপ ছাড়ে। ছেলে তাকে ভোলেনি, তাহলে হয়তো এটাও কোনো অভিনয়। তাই এভাবে সবার সামনে আছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। খাবার খাওয়া হলো সবার, এবার বাসায় যাওয়ার পালা। মায়া ভাবছে বিভান খান কোনো অ্যাকশন নিল না কেন। সোনালির ব্যাপারে কি খোঁজ দিবে না, নাকি মিহিরকে পেয়ে অন্যভাবে কিছু করতে চায়। এর মাঝেই যারার কাছে কল আসে। যারা বীরের দিকে চোখ রাখতেই দেখে সে রাজ ও রৌদ্রের সাথে কথা বলছে। যারা দূরে গিয়ে ফোন ধরতেই ও পাশ থেকে জানায়, মিসেস সোনালিকে পাওয়া যাচ্ছে না, ওনাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল ওখানে উনি নেই। যারা অবাকের সাথে তাকালো মায়ের দিকে, একবার তাকালো বিমান খানের দিকে। লোকটা তো এখানে। যারা দৌড়ে সে মায়াকে নিয়ে এক কোনায় গেল। মায়া ভ্রু কুঁচকেই বলে, কি হয়েছে? সোনালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পাইম্যান কি বিভান খানের পিছু নিয়েছে? বলে একটু দূরে দেখতে পায় বিভান খান দাঁড়িয়ে আছেন, অন্যদের সাথে আলাপ করছেন। মায়া ভ্রুকুটি করেই বলে, লোকটা তো এখানে। মায়া স্পাইম্যানের কাছে কল দিতেই ওপাশ থেকে রিসিভ করে বলে, বলুন ম্যাম। কেউ কি বের হয়েছে এখান থেকে? না ম্যাম, আমি খুব ভালোভাবে নজর রেখেছি, আমার নজর এড়ানো সম্ভব না। সোনালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট, আপনি না বললেন আজ রাতে বিভান খান তার কারখানায় সোনালির খোঁজ করে যাবেন আর দুজনের কথোপকথন ক্যামেরা বন্দি করতে হবে, অন্যদিকে মালিনীকে কিডন্যাপ করবেন? তাহলে প্ল্যান কিভাবে হলো? আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি বিভান খানের কাছে সোনালীর কিডন্যাপের অ্যাড্রেস দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু সে মিস করেনি। সিন করার সাথে সাথে আপনাকে জানিয়ে দিতাম ম্যাম। মায়া ফোন কেটে যারার দিকে ফিরেই বলে, প্ল্যান ফ্লপ। মানে ওদের নোংরা সম্পর্ক ভাইরাল করে রিউমা ছড়াতে পারবো না আমরা? সেই উপায় তো হলো না আমাদের। চেয়েছিলাম এক, হলো আরেক। এই মোহন সর্দারকে শাস্তি দিতে নতুন প্ল্যান করেছি, এটাও ফ্লপ কিভাবে? বলে এদিক ওদিক চোখ রাখে। তিন ভাইকে এক জায়গায় দেখতে পেয়ে মায়া রেগে আগুন। দ্রুত কদম ফেলে রাজের কাছে যেতে যেতেই বলে, আজ মন্ত্রীমশাইকে জবাব দিতেই হবে। মাথা ঠান্ডা করো মায়া, উল্টাপাল্টা কিছু করলেই ধরা খাবে। কোথায় যে সিসি ক্যামেরা কিছুই জানি না। মায়ার মাথা ঠিক নেই। রাজকে নিয়ে সোজা বাইরে চলে যায়। সবাই সেদিকে তাকালো। রবি ভ্রু কুচকে দেখলো, তারপর যারার দিকে তাকাতে যারা মেসেজ দেয়, তাজকে নিয়ে দ্রুত চলো সর্দার মহলে, আমাদের আজকেই মেন প্ল্যান ফ্লপ। রবি মেসেজ পড়ে তাজ্জব হয়ে গেল। তাজকে নিয়ে বেরিয়ে গেল। যারাও ছুটছে মায়াদের দিকে। বীর যখন দেখলো যারা দৌড় দিল, বীর নিজেও ছুটলো যারার পিছনে। রুদ্র সবার উদ্দেশ্যেই বলে, পার্টি অফ গাইস। বলেই সবাই চলে যেতে নেয়। বিভান খান সবার দিকে তাকিয়ে মালিনীর কাছে সে বলে, কি ব্যাপার? বাদ দাও তো ভাই, এই মেয়ে তোমার ছেলের পালিত বোন, যাকে তুমি এক হিসেবে তোমার মেয়েই ধরে নিতে পারো। খুব ধূর্ত আর জঞ্জাল, এসে ধরেই আমার মাথা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বীর বোনের দায়িত্ব নিয়ে নিজের কাছে রেখেছো। তাই তো বলি, মেয়েটা কেন এত বুদ্ধিমতী। পালিত হলেও শিক্ষা তো বীরের থেকেই পেয়েছে, তাই না? এত বেশি খুশি হতে হবে না, এই মেয়ে কিন্তু জীবনের বাঁশ। বাইরে এসে মায়া ছেড়ে দিল রাজের হাত। হাঁপাতে হাঁপাতেই বলে, আপনি সব জেনেও আমার প্ল্যান ফ্লপ করেছেন কেন মন্ত্রীমশাই? আপনি আসলে সোনালীর থেকে কি চান আমাকে আজ বলতেই হবে। তোমার আবার আজকে কিসের প্ল্যান ছিল? মানে জানেন না আপনি? তাহলে সোনালী কোথায়? রাজ সত্যিই জানে না মায়ের কি প্ল্যান ছিল আজকে। তবে রাজ এটা জানে সোনালী কোথায়, কারণ সোনালীকে সরিয়েছে রাজ নিজে। সেদিন যখন মায়া ও রাজ এসে মাহমুদ সর্দারের ঘরে ওদের ঝামেলায় অংশগ্রহণ করে, রুদ্র সুযোগ বুঝে রাজের ঘরে সে মায়ের ল্যাপটপের ইনফরমেশন দেখে। সেখানেই জানতে পারে সবকিছু। তাই তো আজকে এই অনুষ্ঠান করা। অনুষ্ঠানে সবাই যখন ব্যস্ত থাকবে, সোনালীকে নিয়ে নিজের কাজে ব্যস্ত থাকবে রাজের লোক। রাজ শুধু বুঝতে পারছে না আজকে কি করতে চেয়েছিল এরা। মায়া হাঁপাতে হাঁপাতেই বলে, আপনি জানেন ওই সোনালী কি করেছে? ও আমার ভাইয়ের। মায়া
জারার ডাক শুনে থেমে গিয়ে পেছনে ঘুরে দেখে বীর দাঁড়িয়ে। পেছনে একে করে সবাই আসছে। মায়া রাজের দিকে কঠোর চাহনি দিয়েই বলে, আপনাকে আমি আজকের দিন সুযোগ দিচ্ছি, আজকেই আপনি আমাকে সব কিছু বলবেন, না হলে আমি কাল থেকে আপনার আশেপাশেই থাকবো না। আপনার আর আমার রাস্তা হবে আবার আলাদা হয়ে যাবে। মো পেটে হাত দিয়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপু? কিছু না হলেও এবার হবে। রাজের দিকে ফিরে কঠিন চাহনি দিয়ে বলে, আমার নাম মায়া, কিন্তু আমি মায়াবী না। আমার সাথে টক্কর নিতে আসলে আমিও কাউকে ছাড় দেই না, সোজা ওপরে পাঠিয়ে দেই, মনে রাখবেন। কথাগুলো জোরে বলেই গাড়িতে ওঠে মায়া। যারা একটু নরম কণ্ঠে বীরের কাছে এসে বলে, আমি ড্রাইভ করি। মায়া রেগে আছে, আর এখন আমার সঙ্গ প্রয়োজন। বীর কিছু না বলে মাথা নাড়ালো। যারা দৌড়ে গেল বউ সাজেও কিনা ড্রাইভ করতে যাচ্ছে। মাহমুদ সর্দার কপালে হাত দিয়ে দেখছেন সবকিছু। রবি সুযোগ বুঝে তাজকে নিয়ে মায়ার গাড়িতে উঠল। বিভান খান বিদ্রুপের হাসি দিয়েই বলে, পালিত বোনের জন্য এত দরদ যে নিজের বউকে দিয়ে ড্রাইভ করাচ্ছ, তাও আবার বধূ বেশে। গাড়ি চালাতে চালাতে যারা ভাবান্তর হয়ে বলে, তুমি শিওর এটা বয়সে গ্রুপ করেছে? 100% শিওর। আমি সেই দিন ল্যাপটপ বন্ধ করে মন্ত্রীমশাইয়ের পাশে তাকাতেই নেই, কিন্তু ভুলবশত আমি ল্যাপটপ বন্ধ করিনি। শ্বশুর শাশুড়ি ঝগড়া করছিল বিধায় আমি সেই দিকে মাইন্ড টার্গেট করি। এটার সুযোগ নিয়েছে কেউ, না হলে আমার ল্যাপটপের পাসওয়ার্ড ব্যতীত ইনফরমেশন নিয়ে ওরা সোনালীকে খুঁজে বের করতে পারতো না। কিন্তু আমার কথা হলো, সোনালীকে দিয়ে ওদের কি প্রয়োজন? আমি জানতে পারলে তো হতোই। তাজ ঘুমিয়ে পড়েছে। রবির কাঁধে তাজের মাথাটা রাখা। মায়া হাঁসফাঁস করতে করতে যখন চোখটা চারপাশে আউড়িয়ে পেছনে রাখে দেখতে পায় এই দৃশ্য। রবির চোখের দিকে তাকালো মায়া। রবির দৃষ্টিতে ভালো লাগা কাজ করছে। মেহের রূপে এই তাজকে কি রবি ভালোবাসে? যদিও ভালোবাসে, তাহলে কাকে বাসে? মেহেরের রূপকে নাকি তাজের ব্যবহারকে? জানতে হবে মায়াকে। তাজকে অনেকটা পরিবর্তন হতে দেখেছে মায়া। একজন প্রতিবন্ধী ছেলেকে পরিপূর্ণ পরিবর্তন করা সম্ভব নয়। তার উপর যতটুকু পারে নিজের কন্ট্রোলে রাখা সম্ভব, ওটাই অনেক। ইদানিং তাজের মাঝে এই লক্ষণ দেখা যায়। সে রবির আশেপাশে ঘুরতে ভালোবাসে। এমনিতেও মায়া আর যারা গেলে অনেক গল্প করে, কিন্তু রুবির হাতে খেতে ভালোবাসে। আড়ালে দেখেছে রুবি কি সুন্দর করে তাজকে ঘুম পাড়িয়ে দেয়। বের হয়। বলতে গেলে এই ব্যস্ত সময়ে তাজের জীবনে রবির অবদান অনেক। এইগুলোর কারণে একজন তাজ নিজেও আস্থা পায় রুবিকে পেলে। দুজনের মাঝে আলাদা সম্পর্ক গড়ে উঠেছে, তবে সেটা অপ্রকাশ্য। সর্দার মহলের সামনে গাড়ি থামালো যারা। মায়া নেমে বাইরে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিল। যারা দেখছে মায়াকে। রুবি মহলের দরজার দিকে চোখ রেখে তাজের দিকে চোখ রাখে। তাজ ঘুমিয়ে পড়েছে। তাজের মাথায় আলতো হাত বুলিয়ে ডাক দেয়, তাজ। তাজ গভীর ঘুমে। রুবি ধৈর্য সহকারে ডাক দিচ্ছে। বেশি জোরে ডাকা যাবে না, এমনিতেই মানসিক রোগী। তাজ ঘুমের মাঝে জোরে শব্দ করে জাগিয়ে দিয়ে অথবা আঘাত দিয়ে কথা বললে আরো বেশি মানসিক দুর্বল হবে। ডক্টর সার্জারির পর এই সমস্ত ব্যাপারে সতর্ক করে দিয়েছে সবাইকে। রুবি যখন দেখলো তাজের ঘুম ভাঙবে না, তখন মায়াদের দিকে তাকালো। ওরা অন্যদিকে ফিরে আছে। সুযোগ বুঝে তাজের পিঠে আঙুল দিয়ে সুড়সুড়ি দেয়। তাজ ঘুমের মাঝে হেসে দেয়। রুবি আরো বেশি সুড়সুড়ি দিতেই তাজ উঠে বসে আর হাসতে থাকে। হাসি থামতেই রুবি বলে, আমরা চলে এসেছি। রুবি বের হতেই তাজ বের হয় হাসি হাসি মুখে, যেন সর্দার মহলের দিকে চোখ রাখে। তাজের মধ্যে অন্যরকম মুখভঙ্গি দেখে যায়। রবি যখন তাজের হাত ধরে এগিয়ে যেতে নেয়, তাজ হাত ছড়িয়েই বলে, আমি এই বাড়িতে যাব না, এটা পচা বাড়ি। আমি মন্ত্রী ভাইকে বলে দেব সব কিছু। আমি এখানে যাব না। এখানে গেলে আমাকে ওরা চাবুক দিয়ে মারবে। মন্ত্রী ভাইয়ের মায়াবতীকে মারতে বলে, না মারলেই আমাকে মেরে না খাইয়ে রাখে। আমি যাব না ওখানে। মায়া দীর্ঘশ্বাস নিল। তাজ ভেবে রাজকে ভুল ভেবেছিল। এটা তো হবারই ছিল। ওই সময় চোখের সামনে যেটা ঘটেছে সেটাই বিশ্বাস করেছে। সত্যিটা জানার জন্য তেমন দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যেটা আমাদের অনেকেরই নেই। এই যে রাজ কিছু না করেও মিথ্যার আড়ালে চাপা পড়ে রাজ ছিল মায়ের চোখে আসামি।
তার সব কিছু করলেও সে ছিল নিজের জীবনের দায়ে পরিস্থিতির শিকার। এই লুকোচুরি খেলার মাঝে মায়ের নজর থেকে অনেক কিছুই আড়াল হয়েছিল। এখন মায়া নিজের মতো করে খেলছে, যেন যারা তাকে চোখে আঙুল দিয়ে অন্য কিছু বুঝিয়ে দেয়, আজ সেও তাদেরকে চোখে আঙুল দিয়ে অন্য কিছু বুঝিয়ে দেবে। মুখে এক ঝলক হাসি ফুটিয়ে মায়া এগিয়ে এসে বলে, আমি থাকতে তোমাকে কেউ কিছু করতে পারবে না, সব কিছু আমি দেখে নিব। তুমি আমার মন্ত্রীমশাইয়ের কলিজার টুকরো, তার গায়ে আঘাত লাগতে দিব না আমি। যদি ওরা আমাকে আবারও বকা দেয়, আমাকে বলে দিবে। রবি বলে ওঠে, তাছাড়া তুমি তো সবার সামনে মিহির, তোমার তোমার না মুখ পাল্টেছে, তাহলে ভয় পাচ্ছ কেন? এই মুখ দেখলে কেউ মারবে না? না। এটা আবার কেমন কথা? এই মুখ দেখে কেউ মারে না কেন? কারণ এটা একটি শয়তানের মুখ, তাই। তোমরা আমাকে শয়তানের মুখ দিয়েছো কেন? এবার তাজ কান্না করে দিল লাফাতে লাফাতেই বলে, আমি শয়তানের মুখ রাখবো না। আমি এখনই হাসপাতালে গিয়ে মন্ত্রী ভাইয়ের মুখটা নিয়ে আসবো। আরে আরে, হাসপাতালে গেলেই কি মুখ পরিবর্তন করে? এটা কি এতই সহজ? তোমার মুখ থেতলে যায় বলেই সার্জারি করা হয়েছে। এটা একটা সিম্পল হিসেবে আমার তখন মিহিরের রূপ দেখেছি শুধু। তাছাড়া এখন তুমি যেখানে খুশি যেতে পারো, যা খুশি করতে পারো, সবার থেকে ভালোবাসা পাবে, পরিবারের কাছে থাকবে। তোমার মা, ভাই, আরও অনেকে আছে। তাজ এখনো হাওমাও করে কান্না করছে। এদিকে রাজের গাড়ি এসে থামে। রাজ জানালা দিয়ে দেখছে মিহির রূপে তাজের কান্না। অবাক হয়ে বলে, এই বালতির আবার কি হলো? রুদ্র মৃদু হেসে বলে, সর্দার মহলের একজনের কমিটি দেখতে দেখতে এর মনে হয় ঘিরু নড়বড়ে হয়ে গেছে। বেশ সন্দেহান হয়ে বলে, এমনও হতে পারে রাজের মার খেয়ে ওর স্মৃতি সত্যিই হারিয়ে গেছে। যেভাবে মুখে আবার মাথায় কিলঘুষি দিয়েছিল, তাতে সুস্থতা কামনা করে কিভাবে। এই ব্যাটা নাটক করছে না তো? রুদ্র সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বলে, দেখে তো মনে হয় না। তাজ কান্না করতে করতে পেছনে ফিরে রাজকে দেখে বলে, ওই তো আমার মন্ত্রী ভাই এসেছে। বলতে না বলতেই রবি হাত দিয়ে তাজের মুখ চেপে ধরেই বলে, আমাদের মারবে নাকি? এখন চুপ থাকো। তুমি মিহির সর্দার, কোনো তাজ ফাজ না। মন্ত্রী ভাই শব্দটা রাজের কানে সে বাড়ি দিচ্ছে। আশেপাশে তাকালো, কারণ তার যখন খুশি হয়ে মন্ত্রী ভাই উচ্চারণ করে, তখন রাজের চোখ গাড়ির দরজা বন্ধ করার দিকেই থাকে। মন্ত্রী ভাই শব্দটা শুনেই রাজ যেন কেমন দুর্বল হয়ে পড়ে। আশেপাশে ঘুরে খুঁজছে তাজকে। চোখটা চিকচিক করছে রাজের। তার দুর্বলতা তার পরিবার, তার ভাই তার আরেকটা দুর্বলতা, যেমন তার মায়াবতী তার জীবনের এক দুর্বলতা। মাঝে মাঝে রাজ ফিচেল হেসে নিজের কপাল চাপড়ায়। এই ক্ষমতাশীল মন্ত্রীর জীবনেও একাধিক দুর্বলতা। প্রথমত তার বাবা, তারপর মায়াবতী, আর আছে তাজ। বাকিরাও তার কাছে কাছের, কিন্তু রাজের অস্তিত্ব যেন এরাই। অন্যরা ব্যক্তিদের গাড়ি আসলো সাথে সাথে। বিভান খান বের হয়ে বলেন, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? রুদ্র মজা করে বলে, ফ্রেশ বাতাস উপভোগ করছি। আপনিও চাইলে উপভোগ করতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বিভান খান ভ্রুকুটি করে বলেন, বর বউ নিয়ে বাইরে দাঁড়িয়ে এভাবে ফ্রেশ বাতাস উপভোগ করা, এটা আবার কেমন কাজ? হ্যাঁ, ইউনিক কাজ আঙ্কেল, আপনি বুঝবেন না। সর্দার মহলে তো কখনো থাকেননি, তাই জানেন না আমরা কত ইউনিক কাজ করে থাকি। সব থেকে বেশি আমরা বর বউ নিয়েই করে থাকি। আপনি চাইলে আপনাদের নিয়েও এমন ইউনিক কিছু করে দেখাতে পারি। নট ইন্টারেস্টেড। মায়া একবার রাজের দিকে চোখ রেখে বিরক্ত প্রকাশ করে ভিতরে ঢুকলো। মাহমুদ সর্দার এগিয়ে এসে রাজকে বলেন, আবার কোনো ঘটনা ঘটিয়েছো? যেখানে অঘটন ঘটেই আছে, সেখানে আমি আবার নতুন করে কি ঘটাবো? তুমি মানেই তো অঘটন। এই জন্যই তো আমি দেশে না থাকাকালীন তোমার আর তোমার ভাইয়ের 2 নম্বর বউগুলো মিলে আমার একমাত্র অবলা বউকে শাশুড়ির সমত বাড়ি থেকে বের করে দেয়। একটা মাত্র অবলা বউ জুটতো আমার কপালে, কিন্তু তোমার 2 নম্বর বউয়ের যন্ত্রণায় আমার বউটা পরিবর্তন হয়ে এতই হিংস্র যে আমি নিজেই মাঝে মাঝে মাইন্ডকার চিপায় ফাইসা চাই। তোমার যে ব্যবহার, তাতে এমন বউ প্রয়োজন। ভুল বললে বাবা, সঠিক সময় বউ থাকলে এই ব্যবহার পেতে না, বরং আমাকে একটা জুনিয়র নিয়ে আদর্শ বাবা হতে দেখতে। এখন হাত পা বেঁধে রেখে এসে কে?
হাত পা বাধা নেই বলেই তো বাবা হবার চোখবর দিতে পারলাম এখন। উদ্ধার করেছো, এখন যাও সামনে থেকে। তোমার কি মনে হয় অত সুন্দর বউ রেখে আমি বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাবো? কখনোই না। আমি গেলাম এখান থেকে। তুমি ভাবো রাতে কোথায় থাকবে, কারণ তোমাকে তো আর ঘরে জায়গা দিচ্ছে না তোমার 2 নম্বর বউ। মাহমুদ সর্দার রক্তিম দৃষ্টি দিলেন রাজ। টেরি হাসি দিয়েই বলেন, আমি একটা কথা খুব ভাবি, জানো তো বাবা? কি কথা? পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে করে সুখে থাকার জন্য, আর তুমি কিনা আমার বাবা হয়ে দ্বিতীয় বিয়ে করে জীবনকে তেজপাতা করে দিলে। পুরুষ জাতির মান ইজ্জত খেয়ে দিলে বাবা। তুমি যদি এখানে থেকে না যাও তাহলে এই বাবা হবার মুহূর্তে আমার কাছে খাবে চাপকে একটা থাবা। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা।